পুরনো রকেটটিকেই বেছে নেওয়া হয়েছিল মিশনের জন্য। এমনকি রকেটটি যেদিন লঞ্চ করা হয়েছিল সেই সময়ই রকেটটির সাথে ঘটেছিল একটি ভয়াবহ দুর্ঘটনা। আর নাসা জানত যে এই রকেটে করে যাওয়া মহাকাশ যাত্রীরা আর কোনোদিন পৃথিবীতে জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। কিন্তু এই সব কিছু জানার পরেও তারা এই ব্যাপারে মহাকাশ যাত্রীদের কিছুই জানায়নি। আর তার ফলে যা হয়েছিল তা গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। 7 জন মহাকাশ যাত্রী মহাকাশে নিজেদের জীবন হারিয়েছিল। আর আপনারা জানলে অবাক হবেন, সঠিক সময় যদি একটি রেস্কিউ মিশন সেই সময় করা যেত তাহলে ওই 7 জন মহাকাশ যাত্রীকে বাঁচানো যেত। কিন্তু নাসা সেটাও করেনি। এই 7 জন মহাকাশ যাত্রীর মধ্যেই একজন ছিলেন কল্পনা চাওলা। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গিয়েছিলেন মহাকাশে। সামান্য একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বাবা ছিলেন একজন হকার। সেই মেয়েটি যে একদিন মহাকাশে যেতে পারবে তা কেউ কোনোদিন ভাবতেও পারেনি। কিন্তু নিজের সামনে আসা সব বাধাকে পেরিয়ে তিনি নিজের স্বপ্নকে পূরণ করেছিলেন। কল্পনা চাওলা এতটাই দক্ষ একজন ইঞ্জিনিয়ার ছিলেন যে নাসা তাকে মোট 2 বার মহাকাশে পাঠিয়েছিল। এবার প্রশ্ন হলো, একটি সাধারণ পরিবারের মেয়ে হয়ে কল্পনা চাওলা কিভাবে একজন অ্যাস্ট্রোনট হয়ে উঠলেন? আর কল্পনা চাওলার জীবনের শেষ মিশনটিতে কী এমন হয়েছিল যে এত বড় একটি দুর্ঘটনা ঘটল? আর এটা কি নাসার কোনো ষড়যন্ত্র ছিল? বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। কল্পনা চাওলার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো, সাথে এটাও দেখব এই দুর্ঘটনার জন্য কে দায়ী ছিল। প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটাকেও একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। কল্পনা চাওলা ছোটবেলা। 17 মার্চ 1962 সালে ভারতের হরিয়ানা রাজ্যে কল্পনার জন্ম হয়। তার বাবার নাম বনরাসি লাল চাওলা। তিনি পেশায় একজন হকার ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি কল্পনার গভীর আগ্রহ ছিল, আর তেমনি তিনি আত্মবিশ্বাসী ছিলেন। নিজের 4 ভাই বোনের মধ্যে তিনি সবথেকে ছোট ছিলেন। তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় টেগোর বাল নিকেতন স্কুলে। এরপর 1976 সালে কল্পনা চাওলা পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন। সে সময় তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি ওই কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তবে কল্পনার স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। তিনি 1982 সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকার টেক্সাসে চলে যান। সেখানে 1984 সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স করেছিলেন। এই সময় তার পরিচয় হয় জিন পিয়েরে হ্যারিসনের সাথে, যার সাথে কল্পনা পরবর্তীকালে বিবাহ করেছিলেন। তবে এর পরেও কল্পনা নিজের পড়াশোনাকে বন্ধ করেননি। 1988 সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করেন। ছোটবেলা থেকেই কল্পনার মনে মহাকাশ নিয়ে নানা ধরনের কৌতূহল ছিল। তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন একজন অ্যাস্ট্রোনট হওয়ার। আর পিএইচডি সম্পূর্ণ করার পর তিনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে কাজ করতে শুরু করেন। এই সময় 1991 সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যান। নাসার সাথে কাজ করার সময় তিনি 1995 সালে নাসার মহাকাশে অ্যাস্ট্রোনট পাঠানোর প্রোগ্রামের সাথে যুক্ত হন, আর তিনি সেই মিশনে সিলেক্ট হয়ে যান। এরপর টানা 2 বছর ধরে কল্পনার ট্রেনিং চলে। এরপর 1997 সালে নাসা একটি মিশনের জন্য কল্পনা চাওলাকে বেছে নেয়। এটি ছিল কল্পনা চাওলার প্রথম স্পেস মিশন। এই মিশনে মোট 6 জন ক্রু মেম্বার ছিল। 19 নভেম্বর 1997 সালে কলম্বিয়া স্পেস শাটেলে করে কল্পনা তার জীবনের প্রথম মহাকাশ যাত্রা শুরু করেন। এখানে কল্পনার দায়িত্ব ছিল রোবোটিক আর্ম অপারেট করা। এই মিশনটির নাম ছিল STS-87। এই মিশনে তারা মহাকাশে মোট 15 দিন 16 ঘন্টা ছিলেন। কল্পনা চাওলা এবং বাকি ক্রু মেম্বাররা মহাকাশে যখন গিয়েছিলেন তখন তারা প্রতিনিয়ত নাসার সাথে যোগাযোগ করে যাচ্ছিলেন, যা হচ্ছিল মূলত ইংরেজি ভাষায়। মিশন শেষ করে কলম্বিয়া স্পেস শাটেলে করে তারা 5 ডিসেম্বর 1997 সালে ফিরে আসেন। এখানে আপনাদেরকে জানিয়ে দেই এই স্পেস শাটেল আসলে কি, কারণ এই ভিডিওটি বুঝতে গেলে স্পেস শাটেলের বিষয়ে আপনাদের কিছু ধারণা থাকা জরুরি। দেখুন, মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য 2টো জিনিস সবথেকে বেশি দরকার হয়। একটা হলো রকেট, যার ভিতরে জ্বালানি থাকে। এই রকেটই আমাদেরকে মহাকাশে নিয়ে যায়। এখানে আরেকটি জিনিসেরও দরকার হয়, সেটা হলো একটি সুরক্ষিত চেম্বার, যেখানে মহাকাশ যাত্রীরা থাকে। আর অ্যাস্ট্রোনটরা মানে মহাকাশ যাত্রীরা যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে তখন এই সুরক্ষিত চেম্বারটি অনেক বড় ভূমিকা পালন করে, আর এটি সুরক্ষিতভাবে মানুষদের পৃথিবীতে ফেরত নিয়ে আসে। তবে 1980 সাল পর্যন্ত নাসা বা অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য স্পেস ক্যাপসুল ব্যবহার করত। তবে স্পেস ক্যাপসুলগুলো একবারের বেশি ব্যবহার করা যেত না, ফলে প্রত্যেক মিশনের জন্য অনেক টাকা বাড়তি খরচা হতো। এছাড়াও স্পেস ক্যাপসুলগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসার পর প্লেন বা হেলিকপ্টারের মতো উড়তে পারত না।
তাই এগুলো সরাসরি সমুদ্রে এসে পড়ত। ফলে সেখান থেকে মহাকাশ যাত্রীদের উদ্ধার করাও একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল। এই সমস্যা দূর করার জন্য নাসার জেট প্লেনের মতো দেখতে একটি মহাকাশযান বানায়, যাকে বলা হয় স্পেস শাটল। এই শাটলগুলো একবারের বেশি ব্যবহার করা যায়। এই স্পেস শাটলটিকে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হয়, আর সেখানে এটি রকেট থেকে আলাদা হয়ে যায়। নাসা 1981 সালে কলম্বিয়া স্পেস শাটলটিকে প্রথমবার ব্যবহার করে মহাকাশ যাত্রার জন্য। আর এই একটি স্পেস শাটল দিয়ে তারা মোট 28টি স্পেস মিশন করেছিল এবং তাদের পৃথিবীতে ফেরত এনেছিল। আর এই স্পেস শাটলটিকে দেখতে একটি জেট প্লেনের মতো, ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি প্লেনের মতো মাটিতে ল্যান্ড করতে পারে। এই কারণে বর্তমানে স্পেস ক্যাপসুলের বদলে স্পেস শাটল ব্যবহার করা হয়। এবার ফিরে আসি আমাদের ভিডিওতে। কল্পনা চাওলার শেষ মিশন। কল্পনা চাওলার প্রথম মহাকাশ অভিযানের সফলতা দেখে নাসা তাকে দ্বিতীয় আরেকটি মিশনের জন্য বেছে নেয়। এই মিশনের নাম ছিল STS-107। শুরুর দিকে ঠিক করা হয়েছিল এই মিশনটি 2001 সালে লঞ্চ করা হবে, আর এবারও তারা কলম্বিয়া স্পেস শাটেলে করে মহাকাশে যাবে। 1981 সালে কলম্বিয়া স্পেস শাটেলটিকে নাসা প্রথমবার মহাকাশে পাঠায়। আর 1981 থেকে 1997 সাল পর্যন্ত এই 16 বছরে কলম্বিয়া স্পেস শাটেলটি মোট 27 বার মহাকাশে গিয়েছিল এবং পৃথিবীতে ফিরে এসেছিল। এতগুলো মিশন করার ফলে এই স্পেস শাটেলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। একটি সমস্যা ঠিক করতেই আরেকটি সমস্যা সামনে আসতে থাকে, তাই মিশনের তারিখ 2001 সাল থেকে অনেকবার পিছিয়ে যায়। অবশেষে এইভাবে মোট 18 বার মিশনটির তারিখ পাল্টানো হয়েছিল। আর শেষ পর্যন্ত নাসা তড়িঘড়ি করে একটা ডেট ফাইনাল করে ফেলে এবং 16 জানুয়ারি 2003 সালে এই মিশনটির ডেট ঠিক করা হয়। मामा के अप्रूवल के बिना कोई चीज तुम्हारी नाजुक स्किन ঠিক করা হয়। মিশনে কল্পনা চাওলা সহ মোট 7 জন ক্রু মেম্বার ছিল। 16 জানুয়ারি 2003 সালে এই মহাকাশ যানটিকে লঞ্চ করা হয়। এটি স্পেস শাটেল কলম্বিয়ার 28তম মিশন ছিল। লঞ্চ করার পর এটি মহাকাশে 15 দিন 22 ঘন্টা 20 মিনিট ছিল। এই সময়ের মধ্যে মহাকাশ যাত্রীরা মহাকাশে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা চালায়। অবশেষে 1 ফেব্রুয়ারি 2003 সালে এই মহাকাশ যানটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। প্রথমের দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই স্পেস শাটেলটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ শুরু করে তখন এটির গতি ছিল ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। এই সময় মহাকাশ যানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ঘটনার আভাস পান। বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই মহাকাশ যানের ভিতরে গরম হাওয়া প্রবেশ করতে শুরু করে, ফলে ভিতরে থাকা অক্সিজেনের মাত্রা দ্রুত গতিতে কমতে শুরু করে। বায়ুমণ্ডলের গরম হাওয়া ধীরে ধীরে আগুনের রূপ নেয় আর মহাকাশ যানটির বিভিন্ন যন্ত্রপাতিকে নষ্ট করে দেয়। এই সময় অক্সিজেনের অভাবে সব মহাকাশ যাত্রীরা অজ্ঞান হয়ে যান। এদিকে ভেতরে বেশ কিছু যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ায় নাসার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশ যানের ভিতরে অধিক গরমের কারণে যে মহাকাশ যাত্রীরা অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবার তাদের রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে, আর এই সময়েই 7 জন মহাকাশ যাত্রীর মৃত্যু হয়। তবে কিছু সময়ের মধ্যেই এই কলম্বিয়া স্পেস শাটেলটি আমেরিকার টেক্সাস রাজ্যের 63 কিলোমিটার উপরে ব্লাস্ট করে আর সব কিছু শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এই স্পেস শাটেলটিতে হঠাৎ করে আগুন ধরল কিভাবে? বন্ধুরা, আমাদের পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে তা এক প্রকার রক্ষা কবচের কাজ করে। মহাকাশ থেকে যদি কোনো উল্কাপিণ্ড পৃথিবীতে আসে তাহলে তারা বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে আগুনে জ্বলে যায়, যার কারণে পৃথিবীতে কম ক্ষতি হয়। আর ঠিক এই কারণেই মহাকাশ থেকে যখনই কোনো বস্তু পৃথিবীর দিকে আসে তাতে আগুন ধরে যায়। আর এই জিনিসটা স্পেস শাটেল বা স্পেস ক্যাপসুলের সাথেও হয়। বিজ্ঞানীরা এই বিষয়টিকে খুব ভালোভাবে জানেন, তাই যাতে মহাকাশ যানটি পৃথিবীতে ফেরত আসার সময় আগুনে পুড়ে না যায়, তাই এই স্পেস শাটেল বা স্পেস ক্যাপসুলের চারিদিকে হিট শিল্ড লাগানো হয়। এই হিট শিল্ডগুলো 2 থেকে 3,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থেকে মহাকাশ যানটিকে রক্ষা করতে পারে, যার কারণে স্পেস শাটেলগুলো সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসতে পারে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা, যদি হিটশিল্ড লাগানো থাকলে মহাকাশযানে আগুন ধরে না বা বায়ুমণ্ডলের গরম তাপমাত্রা মহাকাশযানের ভিতরে আসে না, তাহলে স্পেস শাটেল কলম্বিয়াতে কি হিটশিল্ড ছিল না? বন্ধুরা, এর উত্তর হলো হ্যাঁ, স্পেস শাটেল কলম্বিয়াতে হিটশিল্ড ছিল। এই স্পেস শাটেলটিতে খুব উন্নত মানের হিটশিল্ড লাগানো ছিল, কিন্তু এই হিটশিল্ড খারাপ হয়ে গিয়েছিল, আর সেটাও হয়েছিল মহাকাশযানটি লঞ্চ করার সময়ই। স্পেস শাটেল কলম্বিয়ার হিটশিল্ড ফেলিওর হওয়ার কারণ কি? হিটশিল্ড লাগানোর পরেও কেন স্পেস শাটেলে আগুন লাগলো? এই প্রশ্নটা নাসার বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দেয়। এরপর শুরু হয় তদন্ত। সেই সময় এই মহাকাশযানটি লঞ্চ করার একটি ভিডিও সামনে আসে, আর তাতেই এই রহস্য ফাঁস হয়। দেখা যায়
লঞ্চ করার পর মহাকাশযানটি যখন পৃথিবী ছেড়ে বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল, ঠিক সেই সময় একটি ছোট্ট বস্তু এসে স্পেস শাটেলের বাঁদিকের ডানায় আঘাত করে। নাসা জানায় ওই ছোট্ট বস্তুটা হলো একটা হিট ইনসুলেটর ফোম। এটির ওজন প্রায় 1 কেজি। তবে এটি যখন স্পেস শাটেল কলম্বিয়াতে আঘাত করে তখন এর গতি ছিল ঘন্টায় 920 কিলোমিটার। এত বেশি গতিতে একটি ছোট্ট ঢিলও একটি মহাকাশযানের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আর সেখানে এটি ছিল একটি 1 কেজি ওজনের ফোম। মহাকাশে যখন কোনো রকেট পাঠানো হয় তখন ছোট ছোট সমস্যাগুলোকেও বারবার খতিয়ে দেখা হয়, কারণ একদম সামান্য কোনো ভুলেও অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। একটু আগে যে স্পেস শাটেলগুলোর কথা আপনাদেরকে বললাম, এগুলোকে মহাকাশে পাঠানোর জন্য বড় বড় রকেটের সাহায্য নেওয়া হয়, যেগুলোর সাথে স্পেস শাটেল যুক্ত থাকে। আর এই রকেটের ভিতরে যে জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো হলো তরল অক্সিজেন এবং হাইড্রোজেন। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাধারণ তাপমাত্রায় অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাসের আকারে থাকে, তাই রকেটের ভেতরে হাইড্রোজেন এবং অক্সিজেন যাতে তরল অবস্থায় থাকতে পারে এবং বাইরের তাপ ভিতরে যেতে না পারে, এই কারণে রকেটের গায়েও চারিদিক থেকে হিট ইনসুলেটর ফোম লাগানো হয়। আর এই হিট ইনসুলেটরগুলো ছোট ছোট ব্লকের তৈরি করা হতো। স্পেস শাটেল কলম্বিয়া যখন মহাকাশের দিকে উড়ে যাচ্ছিল সেই সময় রকেটের গায়ে লাগানো একটি হিট ইনসুলেটর ফোমের ব্লক রকেট থেকে খুলে যায়, আর সেটি এসে সজোরে আঘাত করে স্পেস শাটেল কলম্বিয়ার বাঁ দিকের ডানায়। নাসার বিজ্ঞানীরা এই আঘাত লাগার ঘটনাটিকে কৃত্রিম উপায়ে পরীক্ষা করেছেন। তারা দেখেন ওই 920 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যখন 1 কেজি ওজনের একটি ফোম স্পেস শাটেলের ডানায় আঘাত করে তখন স্পেস শাটেলের গায়ে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কোটিং ছিল সেখানে প্রায় 10 ইঞ্চির গর্ত হয়ে যায়। এখানে বিজ্ঞানীরা জানায় এই স্পেস শাটেল কলম্বিয়ার বাঁদিকের ডানায় যে গর্ত হয়েছিল তাতে মহাকাশে যাওয়ার সময় কোনো রকম সমস্যা হয়নি। তবে স্পেস শাটেলটি যখন পৃথিবীর দিকে ফিরে এসেছিল তখন মহাকাশযানটির ওই ফাটল দিয়ে বায়ুমণ্ডলের গরম হাওয়া মহাকাশযানের ভিতরে প্রবেশ করছিল, আর এই গরম হাওয়া মহাকাশযানের ভিতরের অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, আর একটু পরেই গরম হাওয়ার কারণে ভেতরে আগুন ধরে যায়। আর শেষ পর্যন্ত কল্পনা চাওলা সহ বাকি অ্যাস্ট্রোনটদের অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়। আশা করি এই দুর্ঘটনার কারণটি আপনারা বুঝতে পেরেছেন।